সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে নমুনায়ন পদ্ধতি বা স্যাম্পলিং মেথডস। স্যাম্পলিং এর অনেকগুলো মেথড রয়েছে যেগুলো পরিসংখ্যানে ব্যবহার করা হয়ে থাকে। আজকে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি লেকচারটি আপনাদের উপকারে আসবে। স্যাম্পলিং বিষয়টি বোঝার জন্য প্রথমে আমাদের পপুলেশন কাকে বলে সেই বিষয়টি, তারপর পপুলেশন থেকে আমরা স্যাম্পলিং করে থাকি। এইখানে পপুলেশন যে এটা একটা ল্যাটিন ওয়ার্ড, পপুলাস শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে পিপল বা জনগণ। তো এটা মূলত আমরা যে বিষয়টা দেখি এটা হচ্ছে সাম অফ অর্গানিজমস অর ম্যাটার, অর্থাৎ কোন জীব বা বস্তুর সমষ্টি অফ সেম ক্যারেক্টারস, অর্থাৎ একই বৈশিষ্ট্যের জীব বা বস্তুর সমষ্টিকে আমরা পপুলেশন বলে থাকি। যেমন আমরা উদাহরণ স্বরূপ বলতে পারি যে একটা বনের মধ্যে যে হরিণ আছে, সেই হরিণের সংখ্যা কতটা হরিণ আছে এই বনের মধ্যে, সেটাই হচ্ছে ওই বনের পপুলেশন বা সমগ্র বাংলা যেটা বলা হয়ে থাকে। পপুলেশনের যে মেজারমেন্ট বা পরিমাপ করা হয়ে থাকে সেই বিষয়গুলোকে আমরা প্যারামিটার বলে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যারামিটার। আমরা এই পপুলেশন বা সমগ্রকের দুইটা ধরন দেখতে পাই। একটা হচ্ছে ফিনিট পপুলেশন বা সসীম, অর্থাৎ যার সংখ্যা নির্দিষ্ট, যেমন নাম্বার অফ স্টুডেন্টস অফ এ ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্ট সংখ্যা থাকে সেটা নির্দিষ্ট থাকে। নাম্বার অফ বুকস অফ এ লাইব্রেরি, একটা লাইব্রেরিতে যে বইয়ের সংখ্যা থাকে সেটাও একটা নির্দিষ্ট সংখ্যা। এই ধরনের পপুলেশনকে আমরা ফিনিট পপুলেশন বলে থাকি। ইনফিনিট পপুলেশন বা অসীম সমগ্র হচ্ছে যাদের সংখ্যা সহজে কাউন্ট করা যায় না, তাদেরকে আমরা অসীম বা ইনফিনিট পপুলেশন বলে থাকি। যেমন নাম্বার অফ ক্রপস অফ এ ল্যান্ড, একটা ভূমিতে বা একটা জমিতে কতটা শস্য আছে এটা কাউন্ট করা খুবই কঠিন। নাম্বার অফ মাইক্রো-অর্গানিজমস অফ এ ফরেস্ট, একটা বনের মধ্যে কি পরিমাণ অণুজীব আছে। অণুজীব বলতে আমরা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলোকে বুঝে থাকি। এদের সংখ্যাও কাউন্ট করা যায় না, এই জন্য এইসব সংখ্যাকে আমরা ইনফিনিট পপুলেশন বলে থাকি। পপুলেশনের মধ্যে একটা নির্দিষ্ট অংশ পার্ট অফ এ পপুলেশন, অর্থাৎ একটা পপুলেশনের একটা ছোট অংশকে আমরা স্যাম্পল বা নমুনা বলে থাকি। যেমন একটা জায়গায় যদি 500 উদ্ভিদ থাকে, সেই 500 উদ্ভিদ থেকে যদি আমরা 50টা উদ্ভিদকে আলাদাভাবে সিলেকশন করি বা নির্বাচন করি, তাহলে সেই 50টা উদ্ভিদ হবে নমুনা আর 500 উদ্ভিদ হবে একটা পপুলেশন। এটা দুই ধরনের হতে পারে, টু টাইপস হতে পারে স্যাম্পলটা। একটা হচ্ছে স্মল টাইপস, অর্থাৎ তাদের সংখ্যা যদি লেস দেন 30 স্যাম্পলিং ইউনিট, অর্থাৎ নমুনা একক 30টা নমুনা এককের চেয়ে যদি কম সংখ্যক নমুনা নেওয়া হয় তাহলে সেটাকে আমরা স্মল বা ক্ষুদ্র নমুনা বলে থাকি। লার্জ স্যাম্পল হচ্ছে যে তাদের সংখ্যা যদি 30 এর বেশি হয়ে থাকে, 30টা এককের বেশি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা লার্জ স্যাম্পল বা বৃহৎ নমুনা বলে থাকি। স্যাম্পলিং ইউনিট অর্থাৎ আমরা যে পপুলেশন থেকে যতটা সদস্য নিয়ে থাকি বা যতটা বস্তু নিয়ে থাকি তাদের সংখ্যাটাকে আমরা স্যাম্পলিং ইউনিট বলে থাকি। যেমন একটা বিভাগের মধ্যে যতজন ছাত্র আছে প্রত্যেকটা ছাত্রই হচ্ছে সেখানকার স্যাম্পলিং ইউনিট হতে পারে বা নমুনা একক হতে পারে একটা বিভাগে। স্যাম্পলিং বা নমুনায়ন যেটা আছে সেটার একটা সংজ্ঞা দিয়েছেন সিবি গুপ্তা এবং বিজয় গুপ্তা। A procedure of estimating population parameters from only a few items is called sampling. অর্থাৎ আমরা একটা যদি বৃহৎ পপুলেশন থেকে, যে এটাকে যদি আমরা একটা পপুলেশন ধরি, সেই পপুলেশন থেকে আমরা ছোট একটা অংশ যদি নেই সেইটাকে আমরা নমুনা বলে থাকি। এবং এটার মাধ্যমে মূলত একটা পপুলেশনের বিভিন্ন যেমন মানুষের বেলা আয়ুষ্কাল হতে পারে, উচ্চতা হতে পারে, বিভিন্ন বিষয়গুলো যদি আমরা পরিমাপ করে থাকি একটা ক্ষুদ্র অংশ নিয়ে, তাহলে সেটাকে আমরা স্যাম্পলিং বলে থাকি। স্যাম্পলিং এর মধ্যে যেটা নির্বিচারে করা হয় বা দৈব চয়নের মাধ্যমে করা হয় সেটাকে আমরা র্যান্ডম স্যাম্পলিং বলে থাকি। র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে আনবায়াসড, অর্থাৎ
এখানে আমাদের কোনো নির্দিষ্ট চয়েস থাকে না, আমরা চয়েস ছাড়াই এই নমুনাগুলা সংগ্রহ করে থাকি বা নির্বাচন করে থাকি। এটা আরেকটা ভাবে হতে পারে, সেটা হচ্ছে লটারির মাধ্যমে হতে পারে। তাহলে দেখা যাবে যে এটা দৈব চয়ন পদ্ধতি হবে এবং সেটা মোটামুটি আমরা সেখানে আমরা নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা আমরা পেতে পারবো। র্যান্ডম স্যাম্পলিং এর অনেকগুলা পদ্ধতি আছে, যেমন সিম্পল, সরল নমুনায়ন, স্ট্রেটিফাইড স্তরীভূত, সিস্টেমেটিক, ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টি-স্টেজ স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, লাইন স্যাম্পলিং, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা সরল নির্বিচার নমুনায়ন যেটাকে আমরা বলে থাকি, এটা মূলত হচ্ছে আনবায়াসড, অর্থাৎ এটা কোনো এখানে বায়াসনেস বা আমাদের কোনো পছন্দ এখানে কাজ করে না, এটা লটারির মাধ্যমে আমরা করে থাকি। এটা দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে লটারি সিস্টেম বা লটারি পদ্ধতি। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে সেই নমুনাগুলোর একটা নাম্বার দেই, সেই নাম্বারগুলা দিয়ে সেই নাম্বারগুলো আমরা একটা কাগজে লিখে একটা লটারি ড্রাম বা পাত্রের মধ্যে রেখে সেখান থেকে আমরা চোখ বন্ধ করে বা সেগুলো না দেখে আমরা সেখান থেকে বিভিন্ন কাগজ তুলি বা নাম্বার তুলি, এটাকে আমরা লটারি পদ্ধতি বলে থাকি। এটা মোটামুটি আমাদের একটা পরিচিত পদ্ধতি। আরেকটা হচ্ছে যে র্যান্ডম নাম্বার টেবিল ব্যবহার করে বা নির্বিচার সংখ্যা সারণী ব্যবহার করে আমরা আমাদের সংখ্যাগুলা সিলেকশন করতে পারি বা কোন নমুনাগুলো আমরা নিব সেগুলা নির্বাচন করতে পারি। এটাও খুব মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি, খুব সহজ একটা পদ্ধতি। এখানে আমরা এই র্যান্ডম নাম্বার টেবিলগুলোর মধ্যে আমরা বেশ কয়েকটা খুব গ্রহণযোগ্য বা জনপ্রিয় কতগুলা টেবিল আছে, তার মধ্যে আছে টিপেটস টেবিল অফ র্যান্ডম নাম্বার 1927 সালে, আরেকটা হচ্ছে ফিশার এন্ড ইয়েটস টেবিল আছে 1938 সালে, এটা প্রণীত। ক্যান্ডেল এন্ড বেবিংটন স্মিথস র্যান্ডম টেবিল আছে 1939 সালে, এটা প্রণীত হয়েছে। তারপরে র্যান্ড কর্পোরেশন র্যান্ডম নাম্বার টেবিল আছে 1955 সালে প্রণীত। আমরা এখান থেকে দুইটা টেবিল সম্পর্কে আলোচনা করব। প্রথম একটা হচ্ছে টিপেটস টেবিল অফ র্যান্ডম নাম্বার 1927, এখানে প্রায় 41,600 ডিজিট বা একটা অঙ্ককে সাধারণত আমরা একটা ডিজিট বলে থাকি, যেমন এখানে 4 হচ্ছে একটা ডিজিট, 1 হচ্ছে একটা ডিজিট, এরকম এখানে 41,600টা ডিজিট আছে এই টেবিলের মধ্যে এবং সংখ্যা আছে মূলত 10,400, প্রতিটি সংখ্যার মধ্যে 4টা করে ডিজিট আছে, যা এখানে আমরা 4টা ডিজিট দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা টিপেটস র্যান্ডম নাম্বার টেবিল থেকে কিভাবে আমরা সংখ্যা নির্ণয় করে থাকি, এটা একটা পদ্ধতি। যেমন আমরা যদি আমাদের কোনো নমুনা যদি 100 নিচে হয়, মনে করো এটা পপুলেশনের মধ্যে 1 থেকে 70 আছে, তাহলে আমাদেরকে 2 ডিজিট করে নিতে হবে, এই টেবিল থেকে 2টা ডিজিট করে সিলেকশন করতে হবে। যেমন আমরা যদি 1 থেকে 70 নেই, যেমন এখানে আমি প্রথম যে সংখ্যাটা নিলাম 29, এটা একটা সংখ্যা, তারপরে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 52, তৃতীয় সংখ্যা হচ্ছে 66, তারপরে সংখ্যাটা হচ্ছে 41, তারপরে সংখ্যাটা হচ্ছে 39, তারপরটা হচ্ছে 92, তারপরে 97, তারপরে আবার 92। এখানে যখন এই 92 সংখ্যাটা দুইবার আসবে তখন এটাকে আমাদের বাদ দিতে হবে, এটা আমরা নিতে পারবো না। এইরকম ভাবেই আমরা যদি এখানে যেমন আমরা 10টা সংখ্যা নিব, 10টা নমুনা নিব, তাহলে এখানে আমাদের 97, তারপরে হচ্ছে 79, তারপরে হচ্ছে 69, তারপরে 59, এইভাবে। এটা যদি 1 হয় 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা। আবার যদি এখানে দেখা গেছে যে 1 থেকে 700 পর্যন্ত যদি আমরা নেই, তাহলে আমাদেরকে 3 ডিজিট করে নিতে হবে। যেমন আমরা যদি 3 ডিজিট করে নেই, যেমন আমরা দ্বিতীয় যে ইয়াটা আছে 416, তারপর হচ্ছে 795, এভাবে নিতে হবে আর কি। 241, তারপরে 545, তারপরে হচ্ছে 139, তারপরে হচ্ছে 672, এইভাবে করে আমাদেরকে নমুনাগুলো সিলেক্ট করতে হবে। আগে নমুনাগুলোর নাম্বার দিয়ে নিতে হবে, তারপরে এইভাবে নিতে হবে। 4 ডিজিট হলে তো এখানে সরাসরি যেগুলো হাজারের উপরে যদি হয়, যেটা 7,000 সংখ্যাটা যদি হয়, তাহলে আমরা এখানে একটা একটা করে নিতে পারি, যে সংখ্যাগুলো সিলেক্ট করে নিতে পারি।
এই হচ্ছে বিষয়টা। এইটার মাধ্যমে খুব সহজেই দেখা যায় যে আমরা এই নাম্বারগুলা সিলেক্ট করে নিতে পারি এই র্যান্ডম নাম্বার টেবিল থেকে। এটা খুব সুন্দর একটা পদ্ধতি। ফিশার এবং ইয়ার্স এর একটা টেবিল আছে, এখানে প্রায় 15,000টি সংখ্যা রয়েছে। তো এই প্রতিটা সংখ্যার মধ্যে দুইটা করে ডিজিট থাকে। এগুলাকে উনি আবার 300টা ব্লকে ভাগ করে নিয়েছেন এবং প্রতিটা ব্লকের মধ্যে 5টা রো হচ্ছে, এগুলাকে আমরা রো বলে থাকি। আর কলাম হচ্ছে 5টা কলাম আছে প্রতিটা ব্লকে, এগুলোকে আমরা এই লম্বভাবে যেটা আছে এটাকে আমরা কলাম বলে থাকি। আর এগুলো হচ্ছে আড়াআড়ি ভাবে যেটা আছে সেটাকে আমরা রো বলে থাকি। এখানে আমরা এইভাবে একইভাবে আমরা এর আগে যে দেখিয়েছি সেভাবেই আমরা এখান থেকে নিতে পারি যে 101 থেকে 70 হলে আমরা 2 ডিজিট করে নিব, তারপরে 700 হলে আমরা 3 ডিজিট করে নিব, 7000 পপুলেশন হলে আমরা 4 ডিজিট করে এইভাবে নিতে থাকবো। এটাই হচ্ছে বিষয়টা। এবং এখানে যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি, যে 56 থেকে শুরু করা যায় বা 30 থেকে শুরু করা যায়, যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারবো, সেটাও আমরা ঠিক করে নিতে পারি কোথা থেকে আমরা শুরু করব। এটাই হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিল ব্যবহার করে আমরা কিভাবে নমুনা নাম্বারগুলো সিলেক্ট করতে পারি। নেক্সট 2 নাম্বার হচ্ছে স্ট্রেটিফাইড স্যাম্পলিং বা স্তরীকৃত নমুনা পদ্ধতি। যেমন আমরা যদি একটা অঞ্চলের মানুষের গড় উচ্চতা বের করতে চাই, তাহলে মানুষের গড় উচ্চতা দেখা যায় যে মেলের বেলায় একরকম গড় উচ্চতা আসবে, ফিমেলের বেলায় আরেক রকম গড় উচ্চতা আসবে। সেই ক্ষেত্রে যদি আমরা এই দুইটা গ্রুপকে ভাগ না করে নেই তাহলে অসুবিধা। যেমন আমরা যদি 30টা নমুনা নিয়ে কাজ করি তাহলে সেখানে অবশ্যই 15টা মেল হতে হবে, আবার ফিমেল এরকম 15 জন হতে হবে, তাহলে আমরা একটা সঠিক পরিসংখ্যান পাবো। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা মানুষের সঠিক উচ্চতা পাচ্ছি না যদি আমরা মেল ফিমেলে ভাগ না করে দিই। এই ধরনের বিভাজনকে আমরা স্ট্রেটিফাইড স্যাম্পলিং বা স্তরকৃত নমুনা পদ্ধতি বলে থাকি। সিস্টেমেটিক স্যাম্পলিং বা রীতিবদ্ধ নমুনা পদ্ধতি, এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি আমরা একটা অঞ্চলে 2000 ফ্যামিলি আছে, 2000 ফ্যামিলির মধ্যে আমরা 200 ফ্যামিলি থেকে আমরা ডাটা তৈরি করব বা পরিসংখ্যান তৈরি করব। তো সেখানে আবার আমরা এই 200 ফ্যামিলির মধ্যে 10 জন করে ফ্যামিলি, 10টা ফ্যামিলিকে একটা করে স্যাম্পলিং ইউনিট হিসেবে ধরে নিতে পারি যে 10টা ফ্যামিলি হচ্ছে একটা নমুনা একক। সেই নমুনা 10টা ফ্যামিলির মধ্যে আবার একটা নির্দিষ্ট ফ্যামিলি থেকে আমরা ডাটা সংগ্রহ করতে পারি বা তথ্য সংগ্রহ করতে পারি। যেমন প্রথম যে ইউনিটটা থাকবে সেখানে 9 নাম্বার ফ্যামিলিটা আমরা নিতে পারি। একইভাবে সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় ইউনিট থেকে আমরা 19তম ফ্যামিলিটাকে নিতে পারি, থার্ড ইউনিট থেকে আমরা 29তম ফ্যামিলিটাকে নিতে পারি, চতুর্থ ইউনিট থেকে আমরা 39তম ফ্যামিলি নিতে পারি। এভাবেই আমরা প্রতিটা ইউনিট থেকে একটা ফ্যামিলি নিব, তবে এটার মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে। যেমন প্রথমটা যদি 9 হয় তারপরটা 19 হবে, একইভাবে প্রথমটা যদি 8 হয় তাহলে দ্বিতীয়টা 18 হবে, তারপরটা 28 হবে, তারপরেরটা 38 হবে, এরকম হবে বিষয়টা। ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ নমুনা পদ্ধতি, যেমন আমরা একটা শহরে যদি বাসস্থান সম্পর্কিত ডাটা সংগ্রহ করি তাহলে দেখা যাবে যে সেখানে 2 ধরনের বা 3 ধরনের এলাকা থাকতে পারে। যেমন বস্তির এলাকা যেটা আছে এখানে এক ধরনের বাসস্থান সম্পর্কিত ডাটা পাওয়া যাবে, আবার উন্নত এলাকা যেখানে আছে সেখানে আরেক ধরনের ডাটা পাওয়া যাবে। এই জন্য এগুলো কাজ করতে গেলে আমাদেরকে গুচ্ছ তৈরি করে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমরা র্যান্ডমলি কাজ করলে হবে না। আমাদের এই বাসস্থান কোথায়, কি ধরনের বাসস্থান আছে সেখানে গুচ্ছ তৈরি করে আমাদেরকে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে হয় বা নমুনা তৈরি করে নিতে হয়। মাল্টি স্টেজ স্যাম্পলিং বা বহু পর্যায়ে নমুনা পদ্ধতি, যেমন আমরা যদি একটা উপজেলা নিয়ে কাজ করতে পারি থাকি, সেখানে অনেকগুলো ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন গ্রুপ থেকে আমরা কয়েকটা এক বা একাধিক ইউনিয়ন সিলেক্ট করে নিতে পারি। আবার প্রতিটা ইউনিয়নের মধ্যে অনেকগুলা ভিলেজ বা গ্রাম আছে, সেখান থেকে আমরা কয়েকটা গ্রামকে সিলেক্ট করতে পারি এবং সেখানে কতগুলা মহল্লা বা হাউস আছে সেখান থেকে আমরা কয়েকটা হাউসকে নিতে পারি। এটা হচ্ছে একটা মাল্টি স্টেজ স্যাম্পলিং পদ্ধতি বলা হয়ে থাকে, যে একটা উপজেলাতে কিভাবে কাজ করবে। কনভেনিয়েন্স স্যাম্পলিং বা থোক নমুনা চয়ন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের সুবিধাজনক জায়গা থেকে আমরা নমুনা সংগ্রহ করব। যেমন আমরা যদি আমের ওজন
মেজারমেন্ট অফ ওয়েট, আমরা আমের ওজনটা পরিমাপ করতে চাই, তাহলে আমরা সাধারণত এই ম্যাঙ্গো যে কাছাকাছি যে বাজার আছে সেই বাজার থেকে আমরা এই আম কিনে সেটা পরিমাপ করে নিতে পারি। এটাকে আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং বলে থাকি বা সুবিধাজনক। আরেকটা হচ্ছে লাইন স্যাম্পলিং বা রেখা উন্মোচন। এগুলো হচ্ছে আমরা ফসলের ক্ষেত্রে করে থাকি, যেমন একটা ফসলের মাঠে হয়তো একটা কেন্দ্রবিন্দু ধরে নিব আমরা মাঝখানে, তারপর সেখান থেকে আমরা বিভিন্ন রেখা টেনে টেনে সেই রেখা বরাবর আমরা নমুনা নিয়ে কাজ করব, এরকম হচ্ছে বিষয়টা। এটাকে আমরা রেখা নমুনা চয়ন বলে থাকি। এগুলো আমরা সাধারণত ফসলের ক্ষেত্রে এইভাবে স্যাম্পলিং করে থাকি, লাইন স্যাম্পলিং করে থাকি। এই হচ্ছে মোটামুটি আমাদের স্যাম্পলিং সম্পর্কিত আলোচনা। আশা করি নমুনায়ন বা স্যাম্পলিং বিষয়টি সবার কাছে ভালোভাবে বোধগম্য হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।